আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে জুওলজির 9, 10, 11, 12 চারটা চ্যাপ্টার শেষ করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এই চ্যাপ্টারগুলো যেখানে যেই জায়গায় সমস্যা হইতো আমি সেই জায়গাগুলাই আজকে সলভ করাই দিব। বাকিটুকু তুমি জাস্ট দাগানো ইম্পর্টেন্ট লাইন রিডিং পড়ে গেলেই তোমার জন্য এনাফ হয়ে যাবে। আসো আমরা সর্বপ্রথম মানব প্রজনন, মানব দেহের যেই ধারাবাহিকতা, মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের মানব প্রজনন তন্ত্র সম্পর্কে জানবো, যে এখান থেকে আসলে প্রশ্নটা কিভাবে হবে এইটা তোমাকে আগে বুঝতে হবে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে। তো পুরুষ প্রজনন তন্ত্রের প্রশ্ন হবে নিচের কোনটি মুখ্য প্রজনন তন্ত্র? উত্তর হচ্ছে শুক্রাশয়, যেটা আমরা সবাই জানি, অর্থাৎ নামের শেষে শয় থাকলে সেটা হচ্ছে মুখ্য। অনুরূপভাবে স্ত্রী প্রজনন তন্ত্রের বেলায় ডিম্বাশয়, নামের শেষে শয় থাকলে সেটা মুখ্য। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো, নিচের কোনটি পুং প্রজনন তন্ত্রের অংশ নয় বা আনুষঙ্গিক জননাঙ্গের উদাহরণ নয়। এখানে সমস্যাটা কি হয় জানো? এই যে 5 নাম্বার পার্টটা দেখতেছো, এই 5 নাম্বার পার্টটা কি বলে? ইউরেথ্রা বা মূত্রনালী। এখানে মনে রাখতে হবে ইউরেথ্রা বা মূত্রনালী লিখে রাখো বা নোট করে রাখো, নট, কি বলছি, নট ইউরেটার। ইউরেটার ইউরেটার বললাম, মূত্রনালী না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইউরেথ্রা এটা হচ্ছে মূত্রনালী, যে তয়রফলা থয়রফলা থ্রাত্র এভাবে মনে রাখি। আর ইউরেটার এটা বললাম রেচন নালী। এটা কি নাম? রেচন নালী। তুমি জানো অলরেডি, তুমি রেচন বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারে পড়ে আসছো যে এইটা ধরো আমার কিডনি আছে, আর এইটা হইতেছে আমার সেটুসে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে কিডনি। তো এইখানে এই ইউরিনারি ব্লাডারের দিকে যে নালীটা আসে সেটার নাম হচ্ছে ইউরেটার, আর এইখান থেকে যে নালীটা বের হয়ে যায় সেটার নাম হচ্ছে ইউরেথ্রা। তাহলে প্রশ্নটা যদি আমি এইভাবে করি যে বৃক্ক থেকে মূত্রনালীতে মূত্র পরিবহন করে কে, ইউরেথ্রা নাকি ইউরেটার? মূত্রনালী না রেচননালী? ইউরেটার বা রেচননালী। আর ইউরেটার থেকে, সরি, ইউরিনারি ব্লাডার থেকে মূত্র পরিবহন করা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। এই কনসেপ্টটা ক্লিয়ার কাট থাকতে হবে। বাস, এখান থেকে আমাদের আসলে আর কিছু নাই। এরপরে তোমাকে কি করতে হবে, এই জায়গাটায় দেখো পুরুষ প্রজনন তন্ত্রের অংশের মধ্যে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? সেটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে শুক্রাশয়ের মধ্যে এক প্রকার কোষ থাকে যার নাম হচ্ছে লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। এই লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ থেকেই টেস্টোস্টেরন খরিত হয়। তাহলে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। টেস্টোস্টেরন খরিত হয় কোথা থেকে? লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল থেকে। এরপরে খেয়াল করো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে শুক্রাণু নিষেক ক্ষমতা বৃদ্ধি করে অথবা পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুকে সতেজ রাখে। মনে রাখবা যে নিষেক ক্ষমতা বৃদ্ধি করতে হলে শুক্রাণুকে কি করতে হয়? সতেজ রাখতে হয়। অর্থাৎ যেটাই বলুক না কেন উত্তর হচ্ছে সেম, এপিডিডাইমিস। এপিডিডাইমিস এই কথাটা মাথায় রাখতেই হবে। এরপরে আসো, সেটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তুমি জাস্ট এই কথা মনে রাখবা, সেটা হচ্ছে পিচ্ছিল। সান্দ্র সেমিনাল তরল বীর্যবাক সিমেন্ট ক্ষরণ করে পিচ্ছিল করে শুক্রাণুকে কি করে? পিচ্ছিল করে কে? সেমিনাল ভেসিকল। ইউরেথ্রা বা মূত্রনালী তুমি জানো, এই লাইনটা থেকেও প্রশ্ন আসছে ভার্সিটিতে। রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রের সাধারণ নালী কোনটি? মূত্রনালী নাকি রেচননালী? মূত্রনালী। কত সেন্টিমিটার লম্বা? 20 সেন্টিমিটার লম্বা। আচ্ছা আসো, এখন আমাদের স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কই 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 এই যে নিচের লাইনটা, সেটা হচ্ছে জরায়ুর গর্ভাবস্থায় কত গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়? 20 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। কত গুণ? 20 গুণ। আর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ তুমি নাম দেখলেই বুঝতে পারবা, ডিম্বনালী, জরায়ু, যোনি, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, মন্স পিউবিস, ক্লাইটোরিস, বার্থলিনের গ্রন্থি। সো এগুলি আসলে সেরকম কোনো ইম্পর্টেন্ট না, এগুলি দেখলে বুঝো। কিন্তু এদিক খেয়াল করো, প্রোস্টেট গ্রন্থি এবং বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি, নিচের কোনটি স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয়? ম্যাক্সিমাম বেলায় এই কাউপারের গ্রন্থিটা থাকে। কি মনে রাখবা? কাউপারকে তুমি এখন থেকে পড়বা হচ্ছে কাউসার। তাহলে কাউপার মানে কাউসার। কাউসার পুরুষ না স্ত্রী? পুরুষ।
বাল্বো ইউরেথ্রাল আর একটা হচ্ছে প্রোস্টেট। তো প্রোস্টেটটাকে তুমি এভাবে পড়বা, সেটা হচ্ছে প্রোটেস্ট। প্রোটেস্ট বলো তো, প্রোটেস্ট আসলে কারা করে? মেয়েরা করে না মেলরা বেশি? সবাই করে, জাস্ট মনে রাখার জন্য মেলদের পরিমাণ বেশি, যে কোনো প্রোটেস্টেই তুমি মেল পাবা। তাহলে প্রোস্টেটকে বলবো প্রোটেস্ট, কারা করে? মেলরা বেশি করে। তাহলে প্রোস্টেটের গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি এইটা কাদের পাওয়া যাবে? পুরুষদের পাওয়া যাবে। খেয়াল করো, পথে পুরুষ পথে প্রোস্টেট, এভাবে মনে রাখতে পারো। লাস্ট যেটা বাকি রইল সেটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। তুমি যদি কাউপার, এই কাউপারের দেখো আমি কা লিখলাম, এখন কায়ের এই যে মাথাটা যদি আমি মুছে দেই, এই যে মাথাটা যদি আমি একটু মুছে দিই, তাহলে কি হয়ে যায়? বা হয়ে যায়। তাহলে যে কা বা প্রায় সেম। তুমি জাস্ট এইটুক যদি মনে রাখো যে কাউপারের গ্রন্থি আর বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি একই জিনিস, তাহলে নিচের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ বা স্ত্রী প্রজননতন্ত্রের অংশ না আর গুলাবে না। এদিক থেকে বার্থলিনের গ্রন্থি মনে রাখবা। বার্থ, বার্থ, চাইল্ড বার্থ কে দেয়? মাতা দেয়, মা দেয়, তাহলে মা অবশ্যই স্ত্রী। এনাফ না? হয়ে গেছে। আমার এখান থেকে আর কিছু পড়ার নাই। তাহলে আমাদের ফার্স্ট টপিকটা বললাম খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তুমি জানো না, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। যা পড়াইছি এটুকু রিভিশন দিলেই হবে। আচ্ছা আসো আমরা এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবং খুব ভেজাল পূর্ণ একটা জায়গা, খুব সহজে মুখস্থ করব, ভ্রূণস্তরের পরিণতি। আমরা জানি মানুষ হচ্ছে ত্রিস্তরী প্রাণী। ভ্রূণস্তর তিনটা ভাগে ভাগ হয়, সবার বাইরে একটোডার্ম, মাঝখানে মেসোডার্ম, ভেতরে এন্ডোডার্ম থাকে। আচ্ছা দেখো, একটোডার্মটা আমি সুন্দর মতো করে তোমাকে মুখস্থ করাই দিচ্ছি। একটোডার্ম, হ্যাঁ, তো তুমি বুঝতে পারতেছো একটোডার্ম হচ্ছে সর্ববাহিরের স্তর, সর্ববাহিরের স্তর। আমি কিছু ছন্দ দিব, কিছু বেসিক কথা দিব, দুইটা মাথার মধ্যে ঢুকাইলে একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। তাহলে সর্ববাহিরের স্তর মানে কি? তুমি 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 যা একটা মানুষের শরীরে বাইরে থেকে, তুমি যা বাইরে থেকে কি করতে পারো? বাইরে থেকে দেখতে দেখতে পাও। হ্যাঁ, খেয়াল করো, ত্বক, চুল, নখ, পালক, খুর, শিং, আইস দেখা যায়। এখন তুমি চিন্তা করো, তাহলে দেখা যে যাচ্ছে কি দিয়ে? তুমি দেখতেছো চোখ দিয়ে, চোখ দিয়ে তুমি দেখতেছো। এখন আসো, সেটা হচ্ছে আমি ছোট্ট একটা ছন্দ দিছি। ছন্দটা কি? এনামুলের এক চোখের নাড়ায় সমগ্র অন্তর, জাস্ট ফর মুখস্থ রাখার জন্য, হাগু করে দিল। মানে কি? হেগে দিল। মানে এনামুল মানে কি? খেয়াল করো, এনামুল মানে হচ্ছে দাঁতের এনামেল। একতে হচ্ছে একটোডার্ম, চোখতে হচ্ছে চোখ, নাড়ায় সমগ্রতে হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্র, অন্তর অন্তকর্ণ, হেগে দিল মানে কি? পায়ুর আবরণ। আর আমি বলছি না যা বাইরে থেকে দেখা যায় সেটাই একটোডার্ম। এ টু জেড মুখস্থ হয়ে গেছে তোমার। আসো মেসোডার্মের মধ্যে ঢুকি। মেসোডার্মের মধ্যে মনে রাখবা হচ্ছে মাসেল রিলেটেড। মাসেল কি? রিলেটেড। এই কথাটা একটু মাথায় রাখো। দেখো মাসেল মানে কি? তাহলে পেশি। পেশি কার সাথে সংযুক্ত থাকবে? তাহলে কঙ্কাল। তাহলে পেশি এবং কঙ্কাল দুইটাই বললাম মেসোডার্ম উদ্ভূত। কথা ক্লিয়ার? মাসেল রিলেটেড। এরপরে তুমি পড়বা পেরেক ডালো, মানে পেরেক লাগাও, পেরেক ডাল। ডাল কথাটা শব্দের অর্থ হচ্ছে আমাদের বাংলা ডাল না, এটা হচ্ছে একটু উর্দু বা হিন্দি টাইপ, যে পেরেক ডাল। হ্যাঁ, ইসকো আন্দার পেরেক ডাল না পারেগা, এরকম জিনিস। তো পেরেক ডাল পথে কি? পৌষ্টিক নালীর বহি আবরণ। খেয়াল করো, পৌষ্টিক নালীর বহি আবরণ, পৌষ্টিক নালী মাঝামাঝি এবং ভেতরের দিকে থাকতেছে। পৌষ্টিক নালী কি তুমি দেখতে পাচ্ছ? পাচ্ছ না। পৌষ্টিক নালীর নামের মধ্যে বহি থাকলে একটু দাম দেওয়া যাবে না। কথাবার্তা দেখো, পৌষ্টিক নালী তাহলে দুইটা স্তর, বহি আবরণ, অন্তঃবরণ। তাহলে অন্তঃবরণ অন্ত কথা আছে, তাহলে এন্ডো, তাহলে বহি আবরণ কোথায় যাবে? মেসো। খুবই ইজি। রত হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আর রক্ত যখন তুমি পড়বা অটোমেটিকলি মাথায় লসিকা তন্ত্রের কথা চলে আসবে। আবার রতে রেচন তন্ত্র, আর রেচন তন্ত্রের কথা মাথায় থাকলে অটোমেটিকলি জনন তন্ত্রের মাথায় চলে আসবে। ডালো, কি বলছি? ডালো। ওই লতে লসিকা, ডাতে হচ্ছে ডার্মিস ডেন্টিন, কাহিনী শেষ। বাকি আল্লাহ দুনিয়া যা আছে সবই কি এন্ডোডার্ম। মুখস্থ করার দরকার আছে, তাও মুখস্থ করব। বলছি মনের মধ্যে অযথা সংশয় জাগে, মনের মধ্যে অযথা সংশয় জাগে।
তুমি আরেকটু সুন্দর করে ছন্দটার মধ্যে লাগাই দিবা যে ধরো একজন ব্যক্তি নাম হচ্ছে অ্যান্ডোর। অ্যান্ডোয়ের মনের মধ্যে, তাহলে আর জীবনে ভুল হবে না যেটা কি মধ্যে বলতে হবে কি মেসোডাম গুলায় ফেলাইতে পারো না। অ্যান্ডোর মনের মধ্যে, তাহলে মন এবং মধ্য মানে কি মধ্যকর্ণ। অ অগ্নাশয়, জ যকৃত, থা থাইরয়েড থাইমাস, সংশয় শ্বসনতন্ত্র। ক্লিয়ার? আর কিচ্ছু তোমার এখান থেকে পড়া লাগবে না। আসো, নিজের কোনটি মেসোডাম থেকে গঠিত হয় না? মেসোডাম থেকে গঠিত হয় মানে কি পেরেক ডালো। কি ডালো? পেরেক ডালো। খেয়াল করো র, তাহলে র বাদ। তারপরে আসো পতে আরেকটা জিনিস মনে রাখবা, ওই যে রেচন জনতন্ত্র কি জননতন্ত্র প্রস্তুত, তাহলে প্রজনন তন্ত্র বাদ। কি বলছি? ক কতে কঙ্কাল তন্ত্র, বাকি হলো কি স্নায়ুতন্ত্র। সমগ্র স্নায়ুতন্ত্র এটা কিসের অন্তর্ভুক্ত? এটা একটোডার্মের অন্তর্ভুক্ত। কিসের? একটোডার্মের অন্তর্ভুক্ত। তুমি জিনিসটা একটু বেসিক কনসেপ্ট কাজে লাগাও। তোমার যে ত্বক আছে এখানে তুমি যদি টাচ করো, তুমি অনুভব করতেছো না? কেন করতেছো? কারণ কি তোমার সর্বর বাহিরের স্তরেও স্নায়ুতন্ত্র আছে, ভেতর থেকে শুরু করে বাইরে সব জায়গায় আছে। তাহলে বাইরে থাকা মানে কি একটোডার্ম। খুব ইজি। তাহলে ইনশাল্লাহ এই যে হার্ডেস্ট টপিকটা নিয়ে আমাদের আর জীবনে পেঁচাবে না। আসো এর পরের পার্টটায় আমরা ঢুকবো। কিছু ভাইস ভার্সা টপিক আছে এই অধ্যায়ে যেটা আমাদের জানতে হবে। ফিটাস কাকে বলে? মনে রাখতে হবে 8 সপ্তাহ বয়স্ক ভ্রূণ। কত সপ্তাহ? 8 সপ্তাহ বয়স্ক ভ্রূণ। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। মেডিকেল এসে গেছে, এইটা একবার ডেন্টালে এসে গেছে। 8 সপ্তাহ বয়স্ক ভ্রূণকে ফিটাস বলে। জরায়ুর সংকোচন ঘটায় কে? অক্সিটোসিন। কি ঘটায়? সংকোচন ঘটায়। জরায়ুর সংকোচন ঘটায় অক্সিটোসিন। দেখো এইটা ধরো একজন মায়ের দেহের জরায়ু, হ্যাঁ, তো মায়ের দেহের জরায়ু তো এরকম থাকে, তো এর ভেতরে আমার শিশুটা থাকবে। তাহলে শিশুটাকে তো বাইরে থেকে ভিতর থেকে বাইরে আনতে হবে, তখন কি করা দরকার? এই প্রাচীরটা উপর থেকে নিচের দিকে সংকোচন হয়। কারণ কি? এই প্রাচীরে আইসে কোন হরমোন কাজ করে? অক্সিটোসিন হরমোন কাজ করে। আর একটা জিনিস আমি একটু এক্সেপশনালি তোমাকে বুঝাই দিই, সেটা হচ্ছে এই যে জায়গাটায় একটা লিগামেন্ট থাকে, ঠিক আছে, মাজার লিগামেন্ট থাকে। তো এই যে মাজার লিগামেন্ট বলো, সেটা বললাম কি হইতে হয়? প্রসারিত হইতে হয়। সেটা কি হইতে হয়? প্রসারিত হইতে হয়। তাহলে প্রসারণ মানে কি? রিল্যাক্স হওয়া। তো এইখানে একটা হরমোন কাজ করে, এই হরমোনের নাম হচ্ছে, এখানে একটা হরমোন এখানে লিগামেন্টে এসে কাজ করে, এই হরমোনের নাম হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন। তাহলে জরায়ু সংকোচনের জন্য দায়ী কে? অক্সিটোসিন। আর এই লিগামেন্টটা প্রসারণের জন্য দায়ী কে? রিল্যাক্সিন হরমোন। যার কারণে বাচ্চাটা এই জরায়ু থেকে বাইরের দিকে নিয়ে আসে, বাইরের দিকে চলে আসে। এরপরে প্রশ্ন হচ্ছে গর্ভনিরোধ পদ্ধতি তার মধ্যে স্থায়ী। স্থায়ী তার মানে কি? যেখান থেকে শুক্রটা আসতেছে, শুক্রাণু আসতেছে সেটা সরাই দিতে হবে, নাহলে পথটা বন্ধ করে দিতে হবে। তো আমরা তো আসলে টেস্টিস সরাই না, আমরা পথটা বন্ধ করে দিই। পুরুষের বেলায় পদ্ধতিটাকে বলা হয় ভ্যাসেকটমি, নারীদের বেলায় টিউবেকটমি বা লাইগেশন। আমি তোমাকে সুন্দর করে বলতেছি, তুমি জাস্ট মনে রাখবা ভ্যাসেকটমি করতে হবে কাকে? ভাইকে, যে ভ ভ। তাহলে পুরুষদের বেলায় স্থায়ী গর্ভনিরোধ পদ্ধতির নাম কি? ভ্যাসেকটমি। তাহলে বাকি দুইটা কি থাকবে? নারীদের বেলায়, মহিলাদের বেলায়। আর জীবনে ভুলাবে যে ভ্যাসেকটমি টিউবারেক্টমির মধ্যে গুলাবে না। টিউবারেক্টমি বলে নারী, লাইগেশন মহিলা, লাতেই লাইগেশন, বুঝাই যাচ্ছে। এরপরে আসো আইভিএফ পদ্ধতি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পদ্ধতি বর্তমান বিশ্বের জন্য। এর নাম খেয়াল করতে হবে ইন ভিট্রো, নট ভিভো। ইন ভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় ল্যাপারোস্কোপির মাধ্যমে, কিসের মাধ্যমে? ল্যাপারোস্কোপির মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ল্যাপারোস্কোপির মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করা হয়। এরপরে আসো সেটা হচ্ছে আমাদের যে রজচক্র, এই মেনস্ট্রিয়াল সাইকেলের দুইটা পর্যায় আছে, ডিম্বাশয় পর্যায় আর একটা হচ্ছে জরায়ু পর্যায়। মানে কিছু ঘটনা ঘটে ডিম্বাশয়ে, কিছু ঘটনা ঘটে যেটাকে আমরা বলি ডিম্বাশয় পর্যায়, আবার জরায়ুতে কিছু ঘটনা ঘটে সেটাকে বলি জরায়ুর পর্যায়। তো এই টোটাল দিনটা ধরা হচ্ছে 28 দিন গড়ে। 28 দিন পর পর কি হচ্ছে? আমাদের রজচক্র হচ্ছে। তাহলে এই মেনস্ট্রিয়াল সাইকেলের যে 14তম দিনটা ঘটে, মধ্যে 28 দিনকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14তম দিনে হচ্ছে ডিম্বপাত হয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ,
কততম দিনে? 14তম দিনে। কোন হরমোনের কারণে? LH হরমোনের কারণে। লুটিনাইজিং হরমোন হঠাৎ করে বেড়ে যায়, তখন ডিম্বপাত হয়, অর্থাৎ ডিম্বক্ষরণ হয়। সেকেন্ডারি যেই ওসাইটটা সেটা আসে, সেটা এসে সেকেন্ডারি যেই মেয়েটিক ডিভিশন সেটা ঘটায়, একদম অ্যাকচুয়াল ডিম্বাণুটা তৈরি করে এবং দেহের তাপমাত্রা বাড়ায় দেয়। দ্যাটস ইট। এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসছে, এটা মেডিকেলে আসা প্রশ্ন, বারবার আসছে, এটা ডেন্টালে আসা প্রশ্ন, যে সিফিলিস হয় কোন রোগের কারণে? ট্রিপোনেমা প্যালিডাম। আর গনোরিয়া, নামের মধ্যে গনোরিয়া আছে, নেইজারিয়া, গনোরোহিয়া। বানানটা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। এইডস এর চিকিৎসা নিচের কোনটি? এইডস এর চিকিৎসা মনে রাখতে হবে, হার্ট ডাবল এ আছে, খেয়াল করো কি হার্ট ডাবল এ আছে। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা ডেন্টাল এসে গেছিল। জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি হচ্ছে ইমপ্ল্যান্ট। কি? ইমপ্ল্যান্ট। শেষ আমাদের এই চ্যাপ্টার শেষ। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা। এই অধ্যায় থেকে 100% একটা বা দুইটা প্রশ্ন আসবেই। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে প্রতিরক্ষার স্তর। প্রতিরক্ষা কি? স্তর। তো প্রতিরক্ষা স্তরকে আমরা সহজাত, যেটা জাত মানে হচ্ছে জন্ম থেকে প্রাপ্ত, সেটা এক প্রকার, নাম হচ্ছে সহজাত প্রতিরক্ষা বা ইনেট ইমিউনিটি। ভাগ করা হয়েছে আরেকটা ভাগে, সেটা হচ্ছে অর্জিত বা অ্যাকোয়ার্ড, যেটা জন্মের পর পরিবেশের কারণে তৈরি হয়েছে বা স্পেসিফিক, আসতেছি সেটাকে বলা হয়। তো এই সহজাত প্রতিরক্ষা বা দুইটা স্তর, প্রথম, দ্বিতীয়, আর অর্জিতর একটাই আছে তৃতীয়, এই টোটাল তিনটা স্তর মিলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়। সে যেরকম জাস্ট একটা মানে দেশের বাহিনীর মতো, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ঠিক একইভাবে প্রতিরক্ষার তিনটা স্তর থাকে। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে নন স্পেসিফিক আর এটাকে স্পেসিফিক বলা হলো কেন? কারণ নন স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট না। তোমার দেহে ভালো খারাপ তারা বুঝে না, কিন্তু অর্জিত প্রতিরক্ষা বুঝে যে এটা তোমার শরীরের জন্য ভালো, এটা তোমার শরীরের জন্য খারাপ, এটা অ্যান্টিজেন আর এটা অ্যান্টিবডি, এটা ওষুধ আর এটা হচ্ছে কোন একটা মহা মারাত্মক বিষ। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অর্জিত, স্পেসিফিক। আশা করি ক্লিয়ার। তোমার জাস্ট কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট মনে রাখতে হবে নিচের কোনটা প্রথম প্রতিরক্ষা স্তর, নিচের কোনটা দ্বিতীয়, তৃতীয় কোনটা। সবার আগে মুখস্থ রাখবা তিনটা। তৃতীয় প্রতিরক্ষা স্তর মনে রাখবো হচ্ছে অলস দিয়ে, আমি মনে রাখি অলস। অতে হচ্ছে অ্যান্টিবডি, সরেও আছে না। লতে হচ্ছে লিম্ফোসাইট, লতে কি? লিম্ফোসাইট। শতে হচ্ছে স্মৃতিকোষ। কি কোষ? স্মৃতিকোষ। অনেক ক্ষেত্রে মেমোরি বলবে, মেমোরি সেল। ঠিক আছে, লিম্ফোসাইটগুলো বিভাজিত হয়ে মেমোরি সেল তৈরি করে। তাহলে আমাদের নিচের কোনটা তৃতীয় প্রতিরক্ষা স্তরে অন্তর্ভুক্ত নয়? এই প্রশ্নটা খুব কমন হয়ে গেছে। এখন আসো আগে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় মানেই মনে রাখবা যেটা রক্তের সাথে সম্পর্কিত। কি? রক্ত। দেখো তো ফ্যাগোসাইট কোথায় থাকে? রক্তে থাকে। সহজাত মারণ কোষ, যত প্রকার কোষ আছে, যত প্রকার প্রোটিন আছে, ইন্টারফেরন বলো, সাইটোকাইনস, এগুলি রাসায়নিক প্রোটিন না, রক্ততন্ত্রের মধ্যে রক্ত কথাটাই আছে। তাহলে সবাই কি রক্তের মধ্যে থাকতেছে, রক্তের সাথে রিলেটেড, তার মানে সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ইভেন দুইটা কথা আমি দাগাই নিই, প্রদাহ এবং জ্বর। প্রদাহ সরি, প্রদাহ কোথায় হয় বলতো? প্রদাহ জিনিসটা কি? প্রদাহ কখন হয়? প্রদাহ তখনই হয় যখন সেখানে বিভিন্ন বিভিন্ন রক্তকণিকা বিশেষ করে নিউট্রোফিল জড়ো হয়, এবং দেখবা প্রদাহ হলে কি হয়ে যায়? লাল হয়ে যায়। কারণ কি? সেখানে রক্ত প্রবাহটা বেড়ে যায়। তাহলে প্রদাহ এইটাও বললাম রক্তের সাথে জড়িত। আবার আসো জ্বর মানে কি বলতো? রক্তের তাপমাত্রা বেড়ে যাওয়া। রক্তের যে তাপমাত্রাটা আছে, সেই রক্তের তাপমাত্রা বেড়ে যাওয়া। তাহলে রক্ত এবং জ্বর এবং প্রদাহ দুইটাই কি? রক্তের সাথে সম্পর্কযুক্ত। তাহলে রক্ত হলেই সেটা হচ্ছে দ্বিতীয়। তাহলে বাকি কি আছে? যা আছে সেটাই প্রথম। যেটা তুমি প্রথম মানে কি? যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। দেখো, ত্বক, লোম, সিলিয়া, অস্ট্রুলালা দেখতে পাচ্ছ, সিরুমেন কানের লোম দেখতে পাচ্ছ, পৌষ্টিক নালীর অ্যাসিড, এনজাইম। তাহলে এইটাও বললাম, এটা কি কখনো রক্তের সাথে জড়িত? না, এটা দেহের পৌষ্টিক তন্ত্রের সাথে জড়িত। তাহলে রেচন জননতন্ত্রের অ্যাসিড, মাইক্রোবায়োম, মল ত্যাগ আর বমি, এই চারটা হচ্ছে তোমার মুখস্থ করতে হবে যে এইটা আসলে প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। বাস, এনাফ।
দেখো এই প্রশ্নটা প্রচুর পরিমাণ আসছে, এই টাইপের প্রশ্ন, এবং সামনেও আসবে। এটা আমি লিখিনি, এটা বহুবার বহু জায়গায় আসছে এবং সেম টাইপের আসছে। নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা নয়? খেয়াল করতে হবে, নয় বলছে। তা তুমি দেখো যে আমার আগে অলসের মধ্যে কোনোটা পড়ছে কিনা। অলস, অতে অ্যান্টিবডি, লতে লিম্ফোসাইট, সতে কি ছিল তোমার স্মৃতিকোষ, সেটা নাই। আচ্ছা, আর রক্তের মধ্যে কি আছে? এই দেখো ইন্টারফেরন, রক্ত, তাই এটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তুমি বুঝতে পারছো, লোম দেখতে পাচ্ছ, লালা দেখতে পাচ্ছ, সেরুমেন, সেরুমেন পড়ছো প্রথম প্রতিরক্ষা স্তর, শেষ। এইভাবে তোমাকে পড়তে হবে। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা শেষ করে ফেলছি। আমরা নেক্সট টপিকে আসি, অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা বা তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা তথা অর্জিত, যেটা তোমার অর্জন করা হয়েছে, এইটার মধ্যে কিছু ভাগ আছে। তোমাকে বলবে নিচের কোনটি প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। আশা করি দেখতে পাচ্ছ, নিচের কোনটি প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, বা তোমাকে বলবে নিচের কোনটি কৃত্রিম সক্রিয় বা প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। এখন তুমি আগে বেসিক জিনিসটা আমি তোমাকে বুঝাই, তোমার অটোমেটিকলি মুখস্থ করা ছাড়া তুমি এটা পারবা। দেখো, সবসময় বুঝবা সক্রিয় আর অক্রিয় মানে কি সেটা বুঝো। সক্রিয় মানে হইতেছে তোমার বডিতে বা তোমার দেহে, তোমার দেহ অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, মানে এখানে দেহ হচ্ছে অ্যাক্টিভ, এই জন্য এটার নাম হয়ে গেছে অ্যাক্টিভ বা সক্রিয়। আর অক্রিয় হচ্ছে তুমি বাইরে থেকে সরাসরি সরাসরি অ্যান্টিবডি দিবে, দেহের মধ্যে অ্যান্টিবডি দিবে, সরাসরি অ্যান্টিবডি দিবা। তাহলে দেহ কি অ্যাক্টিভ হইলো না? কারণ দেহ তো এখানে অ্যান্টিবডি তৈরি করছে না, মানে কি ইনঅ্যাক্টিভ। তাহলে এই দুইটা বেসিক জিনিস তুমি যদি বুঝো, তোমার জন্য একদম সুন্দর, একদম ক্লিয়ার কাট হয়ে যাবা সবকিছু। সক্রিয় মানে তোমার দেহ অ্যান্টিবডি তৈরি করবে, আর অক্রিয় মানে কি তুমি বাইরে থেকে সরাসরি অ্যান্টিবডি তৈরি করবা। এখন আগে আমরা এইটা বুঝি, আমরা অক্রিয়টা বুঝি। দেখো, তোমাকে যদি বলে নিচের কোনটি কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রাকৃতিক, তুমি আগে দেখবা যে অক্রিয় বলছে, তার মানে সরাসরি আমি অ্যান্টিবডি ঢুকবো। দেখো অ্যান্টিবডি কথাটা লেখা আছে, অ্যান্টিবডি কথাটা লেখা আছে, পাইছো? কারণ কি অম্লা থেকে ক্যালস্ট্রামের মাধ্যমে মা থেকে শিশুতে সরাসরি অ্যান্টিবডি ঢুকতেছে। শিশু দেহ কি এখানে অ্যান্টিবডি তৈরি করতেছে না, মায়ের দেহ থেকে বাইরে থেকে আসতেছে, তাহলে এটা কি অক্রিয়। আবার ইনজেকশনের মাধ্যমে সরাসরি অ্যান্টিবডি দিচ্ছি, কিংবা কিংবা আমরা করোনার সময় প্লাজমা থেরাপি দিছি, মনে আছে? প্লাজমা থেরাপিতে প্লাজমাতে কি থাকে? অ্যান্টিবডি থাকে। সুস্থ হওয়া লোকজনের করোনার এগেইনস্টে অ্যান্টিবডি থাকে। তাহলে বাইরে থেকে সরাসরি দিচ্ছ, তার মানে সেটা কি অক্রিয়। এখন তুমি বলো যেটা অম্রা সেটা কি প্রাকৃতিক বিষয় না? আর যেটা ইনজেকশন সেটা কৃত্রিম বিষয় না? দেখো তো কত সহজে পারা গেল। এখন আসো সক্রিয়র মধ্যে। তাহলে এখানে কি আমি সরাসরি অ্যান্টিবডি দিব না, সরাসরি অ্যান্টিবডি দিব না। কি হবে? অ্যান্টিজেন আসবে দেহের মধ্যে। কি আসবে? অ্যান্টিজেন আসবে। তোমার দেহে কি আসতেছে? অ্যান্টিজেন তোমার দেহে আসতেছে, যার কারণে তোমার দেহে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করতেছে। তাই অ্যান্টিবডি তৈরি হচ্ছে তোমার দেহের মধ্যে, আর অ্যান্টিজেন বাইরে থেকে আসতেছে। যেরকম দেখো, তুমি যদি আগে আসো হাসপাতাল বা ক্লিনিক, ভ্যাকসিনেশন, এই দুটো পরে, আগে এটা আসো। ভ্যাকসিনেশনে আমরা কি দিই বলতো? অ্যান্টিজেন ইউজ করি, আমরা অ্যান্টিবডি ইউজই করি না। কি ইউজ করি? অ্যান্টিজেন ইউজ করি। তাহলে তুমি বুঝতে পারতেছো যেটা 100% সক্রিয়, কারণ অ্যান্টিজেন দেহের মধ্যে আসলে দেহ সক্রিয় হয়ে অ্যান্টিবডি তৈরি করবে। আবার হাসপাতাল বা ক্লিনিকে যখন সংক্রমণ, কারণ হাসপাতাল বা ক্লিনিকে অসংখ্য রোগী আছে, রোগীর থেকে অ্যান্টিজেন গুলা রোগ জীবাণু ছড়াবে, তাহলে জীবাণু দেহের মধ্যে আসলে এটা কি সক্রিয়। এখন তুমিই বলো যেটা ভ্যাকসিনেশন সেটা কি কৃত্রিম ভাবে প্রয়োগ করা হচ্ছে, আর যেটা হাসপাতাল প্রাকৃতিক ভাবে। তুমি দেখো হাসপাতাল এক রোগী দেখতে গেছো, নর্মাল, প্রাকৃতিক মানে কি নর্মাল, তখন তুমি অ্যান্টিবডি গেইন করে ফেলাইছো, তাহলে এটা অটোমেটিকলি প্রাকৃতিক। আর জীবনে তোমার এখান থেকে ভুল হবে না। আচ্ছা আসো এর পরের টপিক, অ্যান্টিবডির প্রকারভেদ। মাথা নষ্ট গুরুত্বপূর্ণ জিনিস। কি বলছি? মাথা নষ্ট গুরুত্বপূর্ণ জিনিস, এইটা কখনোই আমাদের ভুল করা যাবে না। অ্যান্টিবডির প্রকারভেদ, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। মেডিকেল 16, 21, ডেটা 19, মেডিকেল 24 এটা প্রশ্নটা আসছে, দেখছো? এবং সেই প্রশ্নটা বললাম মেডিকেল 24 প্রশ্নটা মাধ্যমিক অনুশীলনী প্রশ্ন থেকে আসছে, সেই জন্য আমি অনুশীলনীর উপর এত গুরুত্ব দেই। ওকে, আচ্ছা আসো। অ্যান্টিবডি প্রধানত 5 ধরন। আমরা কিভাবে পড়বো? অনেকে গ্যামেট পড়ে না, তুমি পড়বা গ্যামডে।
GAMDE, এটা কিভাবে সাজাইছি? পরিমাণের ভিত্তিতে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ কোনটা থাকে? IgG, যার চেইনকে বলা হয় হচ্ছে গামা চেইন, এটাকে বলা হয় আলফা চেইন, এমটাকে বলা হয় মিউ চেইন, ডেল্টা চেইন, এপসাইলন চেইন। তো এখন জি পরিমাণ সবচেয়ে বেশি কত পার্সেন্ট তুমি জানো? 75%। তারপরে হচ্ছে এ, যেটাকে বলা হয় 15%, তারপর হচ্ছে এম। তো এম দিয়ে মনে রাখবা একটা কথা, মেগা। এমটা যদিও মিউ, কিন্তু মেগা মানে কি? সবচেয়ে বড় অ্যান্টিবডি, আকারের সবচেয়ে বড় অ্যান্টিবডি হচ্ছে এম। এমতে মেগা, মেগা মানে কি? বড়। তো সবচেয়ে বেশি থাকে কে? জি। সবচেয়ে বড় কে? এম। এখন আসো ভেতরের মধ্যে, খেয়াল করো, জি, জি মানে কি? গ, গ মানে হচ্ছে গর্ভাবস্থা। তাহলে গর্ভা হলে কি হবে? ম্যাটারনাল কথা আসবে। ম্যাটারনাল, গর্ভ ধারণ করছে, তাহলে ম্যাটারনাল মা হবে। তাহলে গর্ভাবস্থা অম্ল অতিক্রম করে কোনটা? গ, জি, জি, IgG। এখন আসো এম নিয়ে কথা। এমটাকে তুমি পড়ার সময় এভাবে পড়বা, সেটা হচ্ছে তুমি দেখবা আমরা MBA করি না, BBA, MBA, তুমি MBA কথাটা খেয়াল করবা, মানে কি? এই যে AB ব্লাড গ্রুপ, মানে ABO ব্লাড গ্রুপের রক্তকণিকার অ্যান্টিবডি কোনটি? এম। আর জীবনে ভুল হবে না। আর আকারে সবচেয়ে বড় একটু আগেই বললাম, আকারে সবচেয়ে বড় একটু আগেই বললাম। এরপরে আসো এ, সব ক্ষরিত তরলে IgG থেকে মায়ের দুধে। দেখো IgA এর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সিক্রেটরি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ কথাটা। সিক্রেটরি ইমিউনোগ্লোবিউলিন বা IgG। তুমি জানো আমাদের অ্যান্টিবডিগুলো হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, এই যে মায়ের দুধে পাওয়া যায়। তুমি খেয়াল করো তো, তুমি যদি উচ্চারণ করো মায়ের, খেয়াল করো, খেয়াল করো, মায়ের, মায়ের, তাহলে হয়ে গেল না মায়ের? বা লিখো তুমি মা, লেখো মা, এ পাইছো না, এ পাইছো না, তাহলে সেটা হচ্ছে IgA। তাহলে দুইটা জিনিস টানা মুখস্থ, মায়ের, এর, এ। মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? IgA। আর নিচের কোনটিকে সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয়? উত্তর হচ্ছে IgA। এখন আসো, তাহলে হয়ে গেল আমাদের তিনটা হয়ে গেছে। এখন আসো আমাদের ডি, মনে রাখতে হবে BD, বাংলাদেশ। বিতে হচ্ছে বি কোষ সক্রিয়করণে ভূমিকা পালন করে। কি করে? বি কোষ সক্রিয়করণে ভূমিকা পালন করে। ডিতে কি? ডি। আর লাস্টে আছে ই, অ্যালার্জি, হিস্টামিন ক্ষরণ উদ্দীপ্ত করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আমরা অ্যালার্জি হলে কি খাই? হিস্টামিন খাই। তাহলে অ্যালার্জির সাথে হিস্টামিনের সম্পর্ক আছে। তুমি জাস্ট মনে রাখবা অ্যালার্জি, অ্যালার্জি। আমরা অ্যালার্জি লিখি হচ্ছে ALERGY দিয়ে। তুমি আজকের থেকে অ্যালার্জি লিখবা এইভাবে, অ্যালার্জি ই দিয়ে, তাহলে আর জীবনে ভুল হবে না। এই যে আবার অনেকে ভেবে পড়ে অ্যালার্জি, লাস্টে ই আছে, আমাদের অ্যান্টিবডি শেষ। তুমি যদি প্রশ্ন দেখো, দুধের দুধে, দুধ মানে হচ্ছে সিক্রেটরি, দুধ মানে হচ্ছে কি? সিক্রেটরি জিনিস না, বুকের দুধ। তাহলে অবশ্যই পাওয়া যাচ্ছে কি? নবজাতকের প্রতিরক্ষা কার্যকর ইমিউনোগ্লোবিউলিন A। কোন অ্যান্টিবডি ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে ভূমিকা পালন করে? দেখো, ছত্রাকের সংক্রমণ বলুক বা অ্যালার্জি বলুক, দুইটাই বললাম IgE। তুমি যদি উত্তরটা দেখো, আমাদের উত্তর কি দিছে এখানে? দুইয়ের ডি দিছে। এই জায়গায় সবচেয়ে মজার বিষয়, স্টুডেন্ট যে জায়গাটা ভুল করে, কারণটা কি? আমরা মনে করি যে জিনিসটা আমি তোমাকে কেমন বললাম, যে ছত্রাক আক্রমণ করে, এটা ডেন্টাল 22-23-এর প্রশ্ন, এটা আলিম স্যারের থেকে আনা হয়েছে, এবং এটা মাঝে মাঝে আলিম স্যারের বই থেকে আনা হয়েছে। আমি তোমাকে বলতেছি প্রশ্নটা সলভ করেছি এই জন্যই, এই প্রশ্নটা যে ছত্রাক আক্রমণে ভূমিকা রাখে কে? উত্তর হচ্ছে IgA। তো ছত্রাককে অনেকে মনে করো যে এটা বোধহয় তোমার IgE হবে, অ্যালার্জি হবে না। এই জিনিসটা এক্সট্রা ইনপুট টানা মুখস্থ রাখতে হবে। ছত্রাক সংক্রমণে ভূমিকা রাখে IgA। আচ্ছা, আমরা এই যে 24-এর প্রশ্নটা যেন কই গেল, এই যে অ্যালার্জিক অ্যান্টিবডি, যখন বলবে অ্যালার্জি ই, তাহলে IgE। খেয়াল করছো? মাতৃদুগ্ধ বলুক, বুকের দুধ বলুক, কি হবে? IgA হবে। কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা একটু অ্যান্টিবডি তৈরি নিয়ে আসি। অ্যান্টিবডি, তুমি জানো যে আমাদের যে রক্তগুলিকা তথা ব্লাড যে সেলগুলো আছে, সেলের মধ্যে এক প্রকার সেল আছে হচ্ছে WBC, এক প্রকার আছে RBC, আর এক প্রকার আছে হচ্ছে প্লেটিলেট। এর মধ্যে WBC হচ্ছে প্রতিরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন WBCর মধ্যে আর এক প্রকার রক্তকণিকা আছে যার নাম হচ্ছে লিম্ফোসাইট। কি নাম?
লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইট দুই প্রকার, একটাকে বলা হয় বি লিম্ফোসাইট আর একটাকে বলা হয় টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট পরবর্তীতে বিভাজিত হয়ে তৈরি করে প্লাজমা সেল, এবং প্লাজমা সেল থেকে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন তৈরি হয়, বা যেটাকে আমরা বলি অ্যান্টিবডি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে অ্যান্টিবডি তৈরি করে কে, তোমার প্রশ্নে যদি প্লাজমা সেল থাকে, প্রশ্নে যদি প্লাজমা সেল থাকে তুমি প্লাজমা সেল তাকাবা, যদি প্লাজমা সেল না থাকে বি লিম্ফোসাইট থাকে তখন তুমি বি লিম্ফোসাইট তাকাবা। এই দেখো বি লিম্ফোসাইট আছে, কারেক্ট আনসার বি। নিচের কোনটি অ্যান্টিজেন নয়? প্রোটিন, পলিস্যাকারাইড, লিপোপ্রোটিন। লিপিড কখনো অ্যান্টিজেন হয় না, এই কথাটা মাথায় রাখতে হবে। অ্যান্টিজেন নয় কোনটি? লিপিড কখনো অ্যান্টিজেন হয় না, বাস। ওকে, এখান থেকে আমাদের আর কিছু পড়ার নাই, বাকিটুক তুমি জাস্ট বইটুক পড়লেই হবে। অ্যান্টিজেনের গঠন, অ্যান্টিবডির গঠন নর্মাল জিনিস, এখান থেকে আর সেরকম কিছু নাই। এই যে আশরাফ স্যারের প্রশ্নটা মানে কি, আশরাফ স্যার হচ্ছে তোমার লেকচারে যে পাবলিকেশন বি কোষকে সক্রিয় করে, তাহলে তুমি একবার বিডি ডি 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 ডি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে অ্যান্টিবডি থেকে ব্যবহার করে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে আসবো, আর একটা মাথা নষ্ট করা টপিক, সেটা হচ্ছে টিকা। এখান থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন দেয়, প্রত্যেকটা বছর একটা না একটা প্রশ্ন দেবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিকাটা সেটা হচ্ছে মৃত বা নিষ্ক্রিয়। আমি ট্রিক্সও দিব, এবং আমি ঠিক যেভাবে পড়াবো সেভাবে তুমি যদি পড়ো, আর জীবনে এটা নিয়ে ভুল হবে না, আর জীবনে এটা নিয়ে ভুল হবে না ভাই, ট্রাস্ট মি। মৃত বা নিষ্ক্রিয় বা কিল্ড, মৃত মানে কি কিল্ড, নিষ্ক্রিয় মানে ইনঅ্যাক্টিভ। আমরা মুখস্থ রাখবো সেটা হচ্ছে কিল্ড চিপা। কি মনে রাখবো? কিল্ড, CHIPER। খেয়াল করো, আমি এখানে বললাম আই দিছি। সিতে কলেরা ভ্যাকসিন, এইচতে হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ। আইপি, আইপিতে মনে রাখবা হচ্ছে আইপিভি। আইপিভি মানে কি বলতো? আমাদের পোলিও ভ্যাকসিন আছে। কি ভ্যাকসিন? খুবই গুরুত্বপূর্ণ, পোলিও ভ্যাকসিন। এটা মেডিকেলে আইসে গেছিল। পোলিও ভ্যাকসিন তো দুই প্রকার হয়, একটা হচ্ছে ইনজেক্টেবল, যেটা ইনজেকশন দিয়ে করা হয়, সেটাকে বলা হয় আইপিভি, আর একটা মুখে খাওয়ানো হয় যেটাকে বলা হয় ওপিভি। তুমিও খাইছো, তুমিও খাইছো। যে আমাদের ছোট্ট একটা ব্যানারটা নাই, ওখানে শিশু একটা দোল খায়, হ্যাঁ, লাল কালার, সাদা কালার, কালো কালারের মধ্যে। তো এই আইপিভিটা হইতেছে কি বলছি, চিপারের মধ্যে পড়বে কিল্ড, তার মানে এটা হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন বা মৃত ভ্যাকসিন। আর ওপিভি একটু পরে আসতেছি, ওরাল পোলিও ভ্যাকসিন বা মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিন, এটা হচ্ছে জীবনমৃত টিকা বা শক্তিহ্রাস, অ্যাটিনুয়েটেড, লাইভ অ্যাটিনুয়েটেড যেটাকে বলে। তাহলে এটা কি বলতেছি আমরা? এটাকে আমরা বলতেছি হচ্ছে নিষ্ক্রিয়, এটাকে আমরা কি বলতেছি? নিষ্ক্রিয়। আর ওপিভি কে আমরা কি বলতেছি বলতো? ওপিভি কে, ওরাল পোলিও ভ্যাকসিন, এটাকে বলছি অ্যাটেনুয়েটেড, অ্যাটিনুয়েটেড, বা যেটাকে আমরা বলি হচ্ছে জীবন মৃত টিকা। জীবন মৃত টিকা মানে কি? শক্তিহ্রাস টিকা। এটা আসলে অ্যান্টিজেনের উপর নির্ভর করে নামকরণ করা হয়েছে। অ্যান্টিজেনকে তুমি যদি একদম নিষ্ক্রিয় করে দাও তখন হয় যে সেটা নিষ্ক্রিয় বা কিল। আর অ্যান্টিজেনের তুমি যদি এরকম একটা প্রসেসিং করো যে সেটা জীবিত আছে কিন্তু সেটা তোমাকে প্যাথোজেনেসিস করতে পারতেছে না, বা তোমার মধ্যে কোনো রোগ ঘটাবে না, কিন্তু অ্যান্টিবডি ঠিকই প্রকাশ করবে, অ্যান্টিবডি ঠিকই তৈরি করবে, সেটা হচ্ছে লাইভ অ্যাটিনুয়েটেড বা জীবন মৃত বা শক্তিহ্রাস। আর পিতে মনে রাখতে হবে প্লেগ, আই দিয়ে আর একটা মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা, আর দিয়ে হচ্ছে র্যাবিস। আরতে কি? র্যাবিস। শুনো, আমি তোমাকে একটা কথা বলি, র্যাবিস যদি কারো হয়, কি বলছি? র্যাবিস, র্যাবিস যদি কারো হয় তার মৃত্যু হার, গুগল করে নিও, মৃত্যু হার 100%। হাতে গোনা অল্প কয়েকজন, ওই যে কিছুদিন আগে পাকিস্তান একটা ছেলে বাইচে আসছে র্যাবিস থেকে, হাতে গোনা, কিন্তু মৃত্যু রেট একদম 100%। তুমি এটা মাথার মধ্যে গাইতে নাও, র্যাবিস হলে 100% সে মারা যাবে, তাহলে সেটা অবশ্যই মৃত হবে। তাহলে আমাদের মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন A to Z কমপ্লিট। এখন আসো জীবন মৃত বা শক্তিহ্রাস। মনে রাখতে হবে যে জীবন মৃত বা শক্তিহ্রাস, যে জীবন্ত তার মধ্যে একটু জীবন আছে, তো সে কারণ কি? সে মাতব্বরি করবে, মাতব্বরি করবে। যার মধ্যে জীবন আছে সে কি করবে? একটু মাতব্বরি করবে। খেয়াল করো, হচ্ছে MMR। আমি, তোমরা অবশ্যই MMR এর ফুল মিনিং জানো, মিজলস, মামস, রুবেলা। তাহলে রুবেলা কোনটা? আর জীবনে ভুল হবে না।
মাতব্বরে দুইটা টি লেখছি, টিতে টাইফয়েড, টিতে টিবি। টিবি মানে কি? যক্ষা। আর এই যে ও লেখছি, খেয়াল করছো, ওতে হচ্ছে ওপিভি। এইটাই মেডিকেলে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ, এইটাই মেডিকেলে আসছিল। ভি ভ্যারিসেলা জোস্টার। জোস্টার মানে জোস, জল, জল বসন্তের টিকা। কোনটা উত্তর হবে? লাইভ অ্যাটেনুয়েটেড বা জীবন মৃত বা শক্তিহ্রাস। ইনশাআল্লাহ জীবনে এই দুইটা নিয়ে তোমার কোনো কনফিউশন হবে না। টক্সয়েড, টি দিয়ে মনে রাখবা। অনেকে টি ডি লেখে, আমি ডি দিয়ে মনে রাখি, ডিটি। ডিটি, ডিতে হচ্ছে ডিপথেরিয়া, টিতে বললাম টিটানাস। খেয়াল করো, টি এর সবটুক নিছি, ট নিছি, রস্যইকার নিছি, আর ওইখানে বললাম খালি ট নিছি। টতে হচ্ছে টাইফয়েড। টি মানে কি? ট। আর এটা টি রয় রস্যয় ঋষি, টিতে টিটেনাস। আর জীবনে ভুল হবে না। এই কথাটা এখানে বলছে, দেখো। তাহলে আমাদের নিষ্ক্রিয় শেষ, শক্তিহ্রাস শেষ, টক্সয়েড শেষ। আসলে হচ্ছে সাব ইউনিট। সাব ইউনিট মানে কি? সাব মানে নিব হচ্ছে বি। বি নিব কি? বি। তুমি জাস্ট মনে রাখবে, দেখো, হেপাটাইটিস বি। আচ্ছা, অনুবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন, তুমি এটা মুখস্থ রাখবে। একটাই আছে, একটা জিনিস মনে রাখবা, নিউমোকক্কাল ভ্যাকসিন। নিউমোকক্কাল ভ্যাকসিন হচ্ছে অনুবন্ধী। নামটা নতুন না, নিউ নিউ না, অনুবন্ধী। নামটা শুনতে কিরকম? নিউ নিউ। তাহলে নিউমোকক্কাল। ইনশাল্লাহ জীবনে তোমার ভুল হবে না। আর এগুলি জিনিস তুমি জানো, এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন টিকা আবিষ্কার করেন। লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন। আচ্ছা, এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ। যক্ষা, টিটেনাস, ডিপথেরি, হুপিং কাশি, পোলিও, হাম। WHO 6টি রোগের টিকা দেয়। এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। WHO কয়টি রোগের টিকা দেয়? 6টি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। শিশুর 9 মাস বয়সে, কয় মাস? 9 মাস বয়সে মিজলস ভ্যাকসিন দেওয়া হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ আছে, ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন কয়টি? ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন কয়টি? 10টি। টানা মুখস্থ রাখবা, টানা, একদম টানা মুখস্থ রাখবা। ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন কয়টি? 10টি। আসো আমরা পরের টপিকে চলে আসি, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র এবং ব্যতিক্রম। আমাদের ওই অধ্যায় শেষ। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, খুবই সহজ প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা বছর হয়। তোমাকে কখনো অনুপাত জানতে চাবে, কখনো এর উদাহরণ জানতে চাবে। তুমি জানো প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1। এটা তো বললাম তোমাকে মুখস্থ করতে হবে। প্রথমের প দিয়ে তুমি মনে রাখবা পৃথকীকরণ। প্রথম মানে এক, তাহলে এক মানে হচ্ছে মনো। যে প্রথম হয়, ক্লাসের প্রথম হয়, সে শুদ্ধ হয়, তাই না? তো আমি যদি বলি যে এটা হচ্ছে 1 নাম্বার মধু, মানে কি? এটা হচ্ছে একদম খাঁটি মধু, শুদ্ধ মধু। তাহলে অপর নাম ক্লিয়ার। বাকি আল্লাহ দুনিয়া যা আছে সবই দ্বিতীয় সূত্র। যেখানে স পাবা সেটাই দ্বিতীয়। ডাই মানে 2, দ্বিলক্ষণ মানে 2 হয়ে গেল। এখন নিচের কোনটি প্রথম সূত্রের ব্যতিক্রম? ব্যতিক্রম নয়। এটা হচ্ছে ফার্স্ট টাইপের কোশ্চেন, এটা হচ্ছে সেকেন্ড টাইপের কোশ্চেন। বা নিচের সূত্রের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম? ব্যতিক্রম নয়। তুমি খেয়াল করবা যে কোন নামের শেষে প্রকটতা, প্রথমের পয়রা ফলা প্রয়রা ফলা, প্রকট তা এই কথাটা আছে কিনা, সেটা সমপ্রকটতা হোক, অসম্পূর্ণ প্রকটতা হোক। আর আমরা সবাই জানি লিথাল জিন বা মারণ জিন, এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। এটা আমরা সবাই জানি। তাহলে আল্লাহর দুনিয়ায় বাকি যা আছে সব দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এখন আসলে অনুপাত কিভাবে মুখস্থ রাখবো? তুমি 3:1, তার মানে কি? প্রথম সূত্রের অনুপাতের যোগফল হবে সবসময় 4, আর দ্বিতীয় সূত্রের কত হবে? 16। এখন আসো, তাহলে এটা যদি হয়, তোমার অটোমেটিকলি দুইটা আনসার কমপ্লিট। এখন যার নামের সাথে প্রকটতা কথাটা আছে তাদের অনুপাত দেখো সেম, 1:2:1। তুমি কি করবা? 2 আগে দিবা, এই পাশে একটা লাগাবা, এই পাশে একটা লাগাবা, কাহিনী শেষ। মারণ জিনের বেলায় কি হয়? প্রথম সূত্রে 3-এর থেকে একটা বাদ দিতে হবে, কারণ 1-এর থেকে 1 বাদ দিলে তো 0 হয়, সেটা তো হয় না। অনুপাত তো দিতে হবে। একজন মারা যায় না, একটা মারা যায় না, তো এই 3-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 2:1। তাহলে মারণ জিনের অনুপাতটা আমরা মুখস্থ হয়ে গেল। এখন আসলে এই 3টা অনুপাত মুখস্থ করতে অনেকে প্যারা খায়, খুবই সহজ। দেখো নামের মধ্যে প্রকট মানে কি? প্রকট মানে বেশি। দেখো 13 সবচেয়ে বেশি না? তাহলে 13 হলে অপরটা 3 হবে। তাহলে প্রকট কথা থাকলে 13 সবচেয়ে বেশি। বাকি দুইটা দেখো 9:7, বাকি দুইটা দেখো 9:7, বাস 9 এরপর যোগ করে দিবা 7 হয়ে যায়। ফুললি এনাফ। এখন আসো আমাদের এটার উদাহরণটা পড়তে হবে। আমরা একটু উদাহরণটা পড়ে আসি, তারপরে নিচের দিক পড়বো। সেটা হচ্ছে নিচের কোনটার তোমার পরিপূরক জিনের উদাহরণ বা সহপ্রকটতার উদাহরণ। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস আমি একটু লিখে দিই, খুবই 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 গুরুত্বপূর্ণ। পরিপূরক
জিন এর যে ক্রিয়া, এই ক্রিয়াকে বলা হয় হচ্ছে সহপ্রকটতা। কি বলা হয়? সহপ্রকটতা। আর জিন দ্বয়কে বলা হয় হচ্ছে পরিপূরক জিন। কথা মনে থাকবে আশা করি। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমার, যখন অসম্পূর্ণ প্রকটতা হয়, কি হয়? অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা হয়, তখন দুইটা জিনের পারস্পরিক ক্রিয়া ঘটে। এটা ধরো জিন 1 আর এটা ধরো সে টু সে জিন 2। তো জিন 1 ধরো বাধা দেয়, কাকে বাধা দেয়? জিন 2 কে বাধা দেয়, তাহলে এটা হচ্ছে বাধা প্রাপ্ত। অসম্পূর্ণ প্রকটতা বলতেছি কেন? আরে এপিস্ট্যাটিক, হ্যাঁ, এপিস্ট্যাসিস যেটাকে আমরা বলি, এপিস্ট্যাসিস, 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 এপিস্ট্যাসিস। এই যে কই যেন উপরের দিকে গেলে তুমি বুঝতে পাবা। এপিস্ট্যাসিস, প্রকট এপিস্ট্যাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। সরি ফর মাই মিস্টেক, আমি একটু ভুলে লিখে ফেলছি। এপিস্ট্যাসিস, এপিস্ট্যাসিস মানে হচ্ছে বাধা দেওয়া, বাধা। তাহলে একটা জিন বাধা দেয় আর একটা জিন বাধা পায়। যে বাধা দেয় এটাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর যে বাধা পায় সে কি নিচে নেমে গেল না, ডাইভে গেল না, এই দাবা নিচে নামাকে বলা হয় হাইপো। হাইপো মানে নিচে, কম। তাহলে যে বাধা প্রাপ্ত হয় তার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। কি জিন? হাইপোস্ট্যাটিক জিন। ইনশাআল্লাহ আমাদের এটা নিয়ে আর কনফিউশন হবে না। এখন আসলে উদাহরণ নিয়ে মনে রাখবা, একটা ছোট্ট ছন্দ আমি তোমাকে লেখাবো। অসম্পূর্ণ, অসম্পূর্ণ সন্ধ্যায় সময় মতো, সময় মতো লুসি এসে বলল, বলল প্রকট ভাবে হর্ন বাজিয়ে, প্রকট ভাবে হর্ন বাজিয়ে দৈত্যরূপী, দৈত্যরূপী দাঁড়াও, প্রকট ভাবে হর্ন বাজিয়ে মোটর সাইকেল চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে, একটু কষ্ট হবে বাট দুই ট্রাস্ট মে এটা তোমার একদম ক্লিয়ার করে দিবে। মোটর সাইকেল চালিয়ে দৈত্যরূপী বধির এলো। এখন দেখো আমি তোমাকে কতটা সোজা করে দিই। অসম্পূর্ণ সন্ধ্যায়, সন্ধ্যায় মিন্স হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতীতে কি ঘটবে? অসম্পূর্ণ প্রকটতা। সময় মতো লুসি এসে বললো, তাহলে লুসি আন্দালুসিয়ান মোরগ মুরগিতে কোনটা হবে? সময় সমপ্রকটতা। আর ইঁদুরের লিথাল জিন এটা তুমি জানো। প্রকট ভাবে হর্ন, লেগ হর্ন মোরগ মুরগির মধ্যে কোনটা ঘটবে? প্রকট এপিস্ট্যাসিস। মোটর সাইকেল চালিয়ে মিষ্টি মটরের মধ্যে ক্রস, মিষ্টি মটর, মিষ্টি মটর, মিষ্টি মটর। দেখো একটা হচ্ছে লেগ হর্ন প্রকট এপিস্ট্যাসিস, আর একটা কি বলছি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তার উপর একটা কথা লেখা ছিল, তুমি নিশ্চয়ই খেয়াল করছো, পরিপূরক জিন। মোটর সাইকেল যেটা, তাহলে দৈত্যরূপ বধির, খেয়াল করো, দৈত্যরূপ বধির, মুখ বধির, মুখ বধির ক্রস, এটা হচ্ছে দ্বৈতরূপ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তুমি বুঝতে পারতেছো, মোটর সাইকেল চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে তুমি বাজিয়ে লেখো এবং পরীর মতো মোটর সাইকেল চালিয়ে। তাহলে মোটর কিসের উদাহরণ? পরিপূরক জিনের উদাহরণ। তোমার কোনটার উদাহরণ কি? একদম খালাস, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। আমরা পরবর্তী টপিকে চলে আসবো, ব্লাড গ্রুপিং। ও তার আগে একটা কথা লেখা আছে, উপরের পাঠটুক তো পড়াই নেই, এটা তুমি জানো, সেটা হচ্ছে নিচের কোনটি পলিজিন নিয়ন্ত্রিত। তুমি দেখবা সেখানে কোয়ান্টিটি না বলে কোয়ালিটির কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? কোয়ালিটি, মানে পরিমাণ না বলে তার গুণবাচক কথাটা বলা হয়েছে। দেখো, উচ্চতা, গুণ, বর্ণ, ওজন, বর্ণ, বৃদ্ধি, আচরণ, দুবেদ ভুট্টা বা দানার রং। তুমি একটা খেয়াল করো, বর্ণ বা রং বললেই সেটা কি হবে? পলিজিন। বাকিগুলো তুমি অটোমেটিকলি মুখস্থ করতে পারবা। উচ্চতা, ওজন, বুদ্ধিমত্তা বা আচরণ, এটা কি গুণ না? গাভীর দুধ, ভুট্টা, গমের দানার রং, এগুলি তো রং হয়ে গেছে। তাহলে এক্সেপশনালি খালি উচ্চতা,
আর ওজনটা মুখস্থ করতে হচ্ছে, তুমি বাকি একটু কমন সেন্স দিয়ে পারবা। আর লিথাল জিন, সেমি লিথাল, সাবভাইটাল কোনটা তুমি অটোমেটিকলি জানো। সেমি লিথাল হচ্ছে 50% চেয়ে বেশি মৃত্যুবরণ করে, আর একটা হচ্ছে সাবভাইটাল, যেমন সেটা 50%-এর নিচে, যেরকম সেটা হচ্ছে কি ড্রসোফিলা নামক মাছির লুপ্তপ্রায় যেই ডানা সৃষ্টির জন্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর হিমোফিলিয়া কি, তাহলে মানুষ হলে কি হবে সেমি লিথাল জিন। তাহলে কোনটা সাবভাইটাল কোনটা সেমি লিথাল এটা বললাম আমাদের লাগবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে কনফিউশন করব না, ঠিক আছে। আচ্ছা আসো আমরা এর পরের টপিক আসি, ব্লাড গ্রুপিং। খুবই গুরুত্বপূর্ণ, সবাই এই জিনিসটা জানো, নর্মাল, জাস্ট আমাদের ভুল হয়ে যায়। আর একটা কথা মনে করে দিই, ও গ্রুপের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এখন ব্লাড গ্রুপিং এর মধ্যে যাওয়ার আগে আমি তোমাকে আগে একটা জিনিস দাগায় রাখবো, সেটা হচ্ছে মনে রাখতে হবে ও নেগেটিভটা হচ্ছে সার্বজনীন দাতা, আর এবি পজিটিভটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। এবি পজিটিভটা কি সার্বজনীন গ্রহীতা, এই দুইটা জিনিস আগে মুখস্থ করো। এখন মুখস্থ করলে অনেকে ভুলে যাবে। মনে রাখতে হবে যে দেয় তার পরিমাণ কি, যে তোমার ধরো তুমি টাকা দিলা, তুমি সবাইকে টাকা দিয়ে দিলা, তোমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি 10 জনের 10,000 টাকা করে দিয়ে দিলা, 1 লাখ টাকা শেষ। তো তোমার কাছে কি টাকাটা কমে গেল না? এই জন্য ও দাতা এটুক সবাই জানে, ও দাতা, তাহলে ও যে সার্বজনীন দাতা এটা সবাই জানে, কিন্তু প্লাস না মাইনাস দিলে কি হয়ে যায়, কমছে, তাহলে মাইনাস। তাহলে বুঝতে পারতেছো এ বি পজিটিভ, উল্টাটা হবে গ্রহীতা। এখন তুমি তোমার সমস্যাটা কোথায় হয়, সেটা হচ্ছে কে কাকে ব্লাড গ্রুপ দিতে পারবে নিতে পারবে, এটা সমস্যা। মনে রাখতে হবে এখানে একটা ঘরের নিয়ম ফেলাবো। কি নিয়ম? ঘরের নিয়ম, মানে ঘরের ছেলে ঘরে ফিরে যায় এরকম নিয়ম। তুমি আমাকে বললা যে ভাইয়া এ পজিটিভ ব্লাড কি এ বি পজিটিভ কে দিতে পারবে, তাহলে এ পজিটিভ হচ্ছে দাতা আর এ বি পজিটিভটা হচ্ছে কি গ্রহীতা। তাহলে গ্রহীতাকে আমরা সবসময় কি ধরবো, ঘর ধরবো, বুঝতে পারছি? গ্রহীতা কি ধরবো, ঘর। আমাকে দেখতে হবে ঘরের মধ্যে যা যা আছে সেটার দাতার মধ্যে আছে কিনা, বুঝতে পারছো? মানে দাতার প্রত্যেকটা জিনিস গ্রহীতার সাথে কমন হইতে হবে, এইটা হচ্ছে ঘরের নিয়ম। কি নিয়ম? দাতা প্রত্যেকটা জিনিস গ্রহীতার সাথে কমন যেতে হবে, খবরদার উল্টা কইরো না বললাম। দেখো তাহলে এ পজিটিভটাকে তুমি ভাঙো, কি পাও? এ পাও আমরা ওই অ্যান্টিজেনের মধ্যে যাব না, অ্যান্টিবডির মধ্যে যাব না, আমরা অ্যান্টিজেন নিয়ে চিন্তা করব। আর আরএইচ পাও, তাই না? এটারে ভাঙো, এ পাইছো, বি পাইছো, আরএইচ ফ্যাক্টর যেহেতু পজিটিভ আছে। দেখো তো এ এর মধ্যে ঢুকে যেতে পারবে, আরএইচ এর মধ্যে ঢুকে যেতে পারবে না, তাহলে সম্পূর্ণ এ ঢুকছে না। বি এখানে থাকুক, গ্রহীতাতে এক্সট্রা থাকতে পারে, কোনো সমস্যা নাই। তুমি দেখো যে দাতাটা সম্পূর্ণ ঢুকতে পারছে কিনা, কমন পাইছে কিনা, ঘরের মধ্যে ঘরের ছেলে ঢুকতে পারছে কিনা, হ্যাঁ পারছে, তাহলে এ দিতে পারবে। কিন্তু তুমি উল্টা করে দাও, ধরো তুমি লিখলা হচ্ছে দাতা, দাতা তুমি বললে এ বি পজিটিভ, মানে এ বি আছে সাথে আর এইচ আছে, আর হচ্ছে গ্রহীতা এ পজিটিভ মানে এ আছে আর এইচ আছে। এখন এ তো ঢুকতে পারবে আর এইচ ঢুকতে পারবে, বি কি করবে? বি তো দাতা, বাইরে থাকতেছে না, দাতার একটা পার্ট বাইরে থাকতেছে না, তাহলে সে নিতে পারবে না। এরকম এই সিস্টেমটা তুমি যদি ফলো করো, প্রত্যেকটা জিনিস তুমি পারবা, প্রত্যেকটা জিনিস। এখন তুমি বলো যে ভাই আচ্ছা এখানে যদি আরএইচ নেগেটিভ দিতেন কি হইতো? আচ্ছা ঠিক আছে, আমরা সেটাও করে দেখি। আরএইচ নেগেটিভ, ধরো দাতা কি, দাতা হচ্ছে এ নেগেটিভ, আর গ্রহীতা বললা হচ্ছে এ বি পজিটিভ। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তো কি হলো, এখানে কি আছে? এ আছে আর আরএইচ কি আছে? নাই, এই জন্য তো নেগেটিভ। আর এখানে কি আছে? এ আছে, বি আছে, আরএইচ আছে। তুমি দেখো এ সম্পূর্ণ ঢুকে যেতে পারতেছে না, আসছে। তো এর মধ্যে আরএইচ না থাকা কোনো ম্যাটার করে না, কারণ দাতার মধ্যে নাই। সম্পূর্ণ ঢুকতে পারলে এ ঢোকার পরে কি আর কিছু আছে? দাতার মধ্যে নাই, তার মানে অবশ্যই এটা দিতে পারবে। দিস ইজ দ্য রুল, আর কিছু এখান থেকে জানা লাগবে না। আমরা পরবর্তী নেক্সট টপিকে চলে আসবো, সেটা হচ্ছে আমাদের 12তম চ্যাপ্টারের যেই ট্যাক্সিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে বসে, কোন জায়গাটায় ভুল করে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো অ্যারো মানে হচ্ছে এয়ার মিন্স অক্সিজেন, তাহলে অক্সিজেনের ঘনত্ব হলে এয়ারো। কেমো মানে হচ্ছে কেমিক্যাল, মানে রাসায়নিক হয়ে গেছে,
জিও, জিও মানে হচ্ছে জি মানে হচ্ছে অভিকর্ষ স্তরণ, তাহলে শেষ। ফোনো, ফোনে কি করে শব্দ হয়, তাহলে শব্দের প্রতি সাড়া দান জীবের শেষ। ফটো, ফটো কিসের জিনিস, ফটো মানে আলো, তাহলে আলোর প্রতি সাড়া দান ফটোট্যাক্সিস। এখন আসো রিও, রিদে মনে রাখবো হচ্ছে রিভার, রিভার মানে কি পানি, পানি মানে তরল পদার্থ, প্রাণীর স্রোতজনিত ট্যাক্সিস। থার্মো, থার্মো মানে তাপমাত্রা, তাহলে গ্রীষ্মকালে অধিক মশা প্রকোপ ধনাত্মক থার্মোঅ্যাক্সিস, কোনো ব্যাঙের ঋণাত্মক থার্মোঅ্যাক্সিস, খুবই 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 গুরুত্বপূর্ণ। বেশি হলে ধনাত্মক, শীত নিদ্রায়, নিদ্রায় গেছে ঋণাত্মক, তাহলে থার্মো মানে তাপমাত্রা জনিত। থিগমো, থিগমো মানে হচ্ছে টাচ, টি ও টি ও টি ও ইউসিএইচ, থিগমো মানে কি টাচ, স্পর্শজনিত। এখন আসো হাইড্রোট্যাক্সিস, হাইড্রো কথাটা মানে কি মনে রাখতে হবে, ভেজা মাটি। হাইড্রো মানে কি ভেজা, হাইড্রো মানে পানি, পানিতে মাটিতে পানিতে ভিজে যাবে শেষ। এখন দেখো এই দুইটা জায়গায় আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় এবং এই দুইটাই প্রচুর পরিমাণে আসে। একটা হচ্ছে নেমোট্যাক্সিস আর একটা হচ্ছে মেনোট্যাক্সিস। কোনটা কি জিনিস? মেনোট্যাক্সিস সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন। তুমি মনে রাখবা, ধরো তোমার গায়ে একটা পিঁপড়া উঠে আসলো, বড় বড় পিঁপড়া, কালো পিঁপড়া, লাল পিঁপড়া, আমরা বলতাম মাইজালি। আমরা আগে তোমার ওই আম গাছে উঠতাম, তারপরে কাঁঠাল গাছে উঠতাম, বিশেষ করে আমরা গাছে যখন উঠতাম, ইরে কামড়ায় পুরা ছাড়া ফেলা ভাই, এমন লাল লম্বা এরকম হয়ে যেত, বড় বড় চাকতি হয়ে যেত, তারপর আমরা খাইতে হবে। আমরা গাছে সবচেয়ে বেশি মাইজালি থাকে, লাল কালারের পিঁপড়া। তাহলে এই পিঁপড়াটা যদি তোমার দেহে চলে আসে, তুমি কি বলবা? পিঁপড়াটাকে মেরে ফেলো। পিঁপড়াকে কি ফেলো? মেরে ফেলো। দেখো আগে কি আসছে? মেয়ে আসছে, আগে কি আসছে? মেয়ে আসছে। যখন পিঁপড়া বলবে সেটা মেনোট্যাক্সিস, আর যখন নেমো কথাটা আসবে, নেমো, পিপিলিকার কথা তুমি ভুলে যাও, তুমি মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে অভিপ্রায়ন, পাখির কি অভিপ্রায়ন, এটা হচ্ছে নেমোট্যাক্সিস। এটা কি নেমোট্যাক্সিস। তুমি জাস্ট এইটুক মাথায় রাখবা ভাই, ঠিক আছে, যে অভিপ্রায়ন পাখি ইত্যাদির বাসায় ফেরা, এটা হচ্ছে পাখির বাসায় ফেরা, এটা কি নেমোট্যাক্সিস। দ্যাটস ইট। এখান থেকে আমাদের আর কিচ্ছু তোমার লাগবে না। দেখো এই যে কথাটা বলছে, দেখো অ্যানিমো, আমি তোমাকে বলছি না অ্যানিমো, এই যে অ্যানিমোর কথা বলছে, অ্যানি অ্যানি এ মনে রাখবা, এয়ার বায়ু প্রবাহ, ব্যাঙের শীত নিদ্রা ঋণাত্মক, শীত তাপমাত্রা সহ্য, থার্মোট্যাক্সিস। দ্যাটস ইট। শব্দ মানে কি ফোনো, ফোনো শব্দ হয় ফোনে, শব্দের উৎসের প্রতি ফোনো, শব্দ বলে কি ফোনো। দ্যাটস ইট। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাটস অল অ্যাবাউট আমাদের আজকের বিষয় ক্লাস। আশা করি খুব কম্প্যাক্টলি, খুব মারাত্মক কিছু ঝামেলাপূর্ণ জায়গা আমি সলভ করে দিতে পারছি। বেস্ট অফ লাক। তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। টাটা।